আজ বেরিয়ে পড়েছি একদিনের ভ্রমণে আধ্যাত্মিকতার সাথে প্রকৃতির মেলবন্ধনের অপরূপ নিদর্শন দেখতে। শিয়ালদহ স্টেশন থেকে সকাল 7:40 গেদে লোকাল ধরে নিয়েছি গন্তব্য আড়াংঘাটা যাওয়ার উদ্দেশ্যে। আড়াংঘাটা স্টেশনে নেমে মিনিট 5 দূরত্বে রয়েছে 300 বছরের পুরনো যুগল কিশোর মন্দির। আমরা হাঁটা পথেই চলে গেলাম। ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মেই এসে দাঁড়ালো। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে যেদিক থেকে এলাম, অর্থাৎ শিয়ালদহর দিক থেকেই যে সমস্ত ট্রেন আসছে সেই দিকেই টার্ন নিয়ে ডান দিকের পথ ধরে সোজা এগোলেই যুগল কিশোরের মন্দির। গুড মর্নিং। আজ 28শে জুন 2026 রবিবার, একটি ছুটির দিন দেখে আমরা বেরিয়ে পড়েছি আবার একটি নতুন গন্তব্যে। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে আড়াংঘাটা। আড়াংঘাটা নদিয়া জেলার একটি জায়গা এবং আজকের আমরা এই আড়াংঘাটাই এক্সপ্লোর করব। আর আড়াংঘাটার আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে যুগল কিশোরের মন্দির। আর এই মন্দির দর্শন দিয়ে আজকের পর্বটি আমাদের শুরু হচ্ছে। তো আমার সঙ্গে আজকের পর্বটি দেখতে থাকুন। এই হচ্ছে যুগল কিশোর মন্দিরের তোরণ। তোরণের একদম উপরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং দুপাশে রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ। আমরা এই তোরণের ভেতর দিয়ে যুগল কিশোরী মন্দির প্রবেশ করতে চলেছি। প্রতি বছর এই যুগল কিশোর মন্দিরে জ্যৈষ্ঠী মাসে একটি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরও তার অন্যথা হয়নি। আমরা খুব ভাগ্যক্রমে আজকে একদম মেলার শেষ দিন এসে উপস্থিত হয়েছি। তার কারণ হচ্ছে এবছর জ্যৈষ্ঠী মাস যেহেতু মলমাস ছিল, তাই অনেকটা দিন মানে জ্যৈষ্ঠী মাসে শুরু হলেও মেলা আজকে পর্যন্ত মেলা থেকে গেছে, মানে আষাঢ় মাস পর্যন্ত এই মেলা চললো এবছর। এটা এবছরের জন্যই ব্যতিক্রম, না হলে অন্য বছর শুধুমাত্র জ্যৈষ্ঠ মাস জুড়ে পুরো 1 মাস ব্যাপী এই মেলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। মন্দির চত্বরে প্রবেশ করার পরই নজরে এলো একটি বকুল গাছ। এটি হলো সিদ্ধ বকুল। যদিও বকুলের গায়ে এখন ভিড় করেছে বট অশ্বত্থেরা, ভক্তদের কাছে এই গাছ অতি পবিত্র। কথিত আছে এই গাছের নিচেই নাকি বিবাহ হয়েছিল শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার। তাই তো 300 বছরেরও প্রাচীন এই মন্দিরের গাছের গায়ে ভক্তরা মানত করে ঢিল বাঁধেন। আর এই মন্দিরের পেছন দিকেই বয়ে যাচ্ছে চূর্ণী নদী। আর এই চূর্ণী নদীর সামনে একটি ঘাট বাঁধানো রয়েছে, যেই ঘাটে নিত্যদিনের মহিলারা এসে এখানে কাজকর্ম করে থাকে। এই জলই, চূর্ণী নদীর জলই নিত্যদিন ব্যবহার করে থাকে। তো এখান থেকে খুব সুন্দরভাবে চূর্ণী নদীটা দেখা যাচ্ছে। আর মন্দিরের পেছন দিকে মানে গোশালা দিয়ে প্রবেশ করার পর সামনে রয়েছে একটি শিব মন্দির। আমরা যুগল কিশোরের মন্দিরের যে তোরণের দিকটা রয়েছে সেটা দিয়ে ঢুকলে পেছন দিক পড়ছে, বাট এখান দিয়েও অনেকে প্রবেশ করছে। যদি এই সাইডটা দিয়ে আমরা প্রবেশ করি, মানে চূর্ণী নদীর সাইডটা দিয়ে প্রবেশ করে, এইটা একদম মন্দিরের প্রবেশদ্বারই হচ্ছে। তো বলতে গেলে মন্দিরের প্রবেশদ্বারই রয়েছে শিব মন্দির, তারপরে রয়েছে গোশালা। চলুন মন্দিরটি ঘুরে দেখতে দেখতে মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। 300 বছরের পুরনো এই সমতল ছাদযুক্ত মন্দিরটি মূলত 1728 সালে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র দ্বারা নির্মিত। এই মন্দিরে যমজ রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে, যার ইতিহাস এই অঞ্চলের সঙ্গে গভীরভাবে জড়িত। অষ্টাদশ শতাব্দীতে গঙ্গারাম দাস নামে এক ভক্ত বর্গী সম্প্রদায়ের আক্রমণ থেকে বাঁচতে বৃন্দাবন থেকে ভগবান কৃষ্ণের তখন গোপীনাথ নামে পরিচিত একটি কিশোর মূর্তি আড়ংঘাটায় নিয়ে আসেন। পরবর্তীকালে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ভূমি খননকালে একটি রাধা মূর্তি আবিষ্কার করেন। তিনি এই মূর্তিটি কৃষ্ণমূর্তির বাম পাশে স্থাপন করেন এবং এই যমজ দেবদেবীগণকে একত্রে যুগল কিশোর নাম দেওয়া হয়। মন্দিরটির সমতল ছাদযুক্ত নির্মাণশৈলী ঐতিহাসিক বাংলার স্থাপত্যের একটি সাধারণ বৈশিষ্ট্য। এখানে আলাদা আলাদা 4টি কক্ষ আছে। শ্রী শ্রী কালাচাঁদ জিউ, শ্রী শ্রী শ্যামচাঁদ জিউ, শ্রী শ্রী গোপীনাথ জিউ এবং শ্রী শ্রী রাধাবল্লভ জিউ। এখন মন্দিরে ভোগারতি হচ্ছে। এই মন্দিরের দর্শনের সময়সূচি হচ্ছে ভোর 5টা থেকে 11টা এবং দুপুর 2:30 থেকে সন্ধে 7:30।
জ্যৈষ্ঠী মাসে এই মন্দিরে বিশাল যুগল কিশোর মেলার আয়োজন করা হয়, যা লোকমুখে জামাই ষষ্ঠী মেলা নামে পরিচিত। এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর বিপুল সংখ্যক তীর্থযাত্রীর সমাগম ঘটে। আমরা যুগল কিশোর মন্দির থেকে একটু পেছন দিকটা চলে এসেছি। এই হচ্ছে চূর্ণী নদী। চূর্ণী নদীতে এইটি একটি ছোট্ট নৌকো এপার ওপারের ব্যবস্থা রয়েছে। তো আমরাও চড়ে পড়লাম যে এই নৌবিহারের আনন্দটা নিতে। এমনিতে আমাদের ওপারে কোনো কাজ নেই, কিন্তু যেহেতু এই নদীর উপভোগটা বা এইভাবে যে নৌকোটা চলছে, যে এখানে আপনি দেখুন ওখান থেকে এই যে দড়িটা বাঁধা রয়েছে এইভাবেই যাবে, মানে এখানে কোনো দাঁড় টেনে যে ওইভাবে নৌকোর ব্যবস্থা নেই। তো এটা আমাদের কাছে একটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস মনে হলো, কারণ ট্র্যাভেল বা এই যে কোনো কিছু ভ্রমণই হচ্ছে নতুন কিছু এক্সপ্লোর করা। তো এই নতুন অভিজ্ঞতাটা অর্জন করার জন্যই এই নৌকোতে আমরা চেপে পড়লাম। আবার আমরা ওপার থেকে এবারে চলে আসবো, কারণ এই পারে আমাদের আরও কিছু বিশেষ দ্রষ্টব্য স্থান আছে যেগুলো ঘুরে দেখার রয়েছে। আড়ংঘাটা থেকে আনন্দনগর, এখানকার যারা লোকজন রয়েছে, স্থানীয় লোকজনেরা এইভাবে নিত্যদিন যাতায়াত করে থাকে এই নৌকো পারাপারের মাধ্যমে। চূর্ণী নদীতে নৌবিহারের আনন্দ উপভোগ করলাম, তাও আবার মাত্র জনপ্রতি 2 টাকা, মানে যেতে এবং আসতে 4 টাকায় আমাদের নৌবিহার হয়ে গেছে। এত ভালো লেগেছে, মানে এই যে নৌবিহারের আনন্দটা, আমরা বরাবর নদী দেখলেই একটা নৌবিহারের যে মানে আনন্দটা সেটা নিতে চাই। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা চূর্ণী নদী দেখেছি এবং এখানে যেহেতু নৌকোর ব্যবস্থা আছে, ফেরি পারাপারের ব্যবস্থা রয়েছে, আমরাও চেপে পড়েছি। আর খুবই ন্যায্য মূল্য, মানে এত কম মূল্যে এখনকার দিনে এইভাবে, আর এখানকার স্থানীয় লোকজনরা নিত্যদিন যাতায়াত করছে। তো এটা একটা খুব এখানকার মানে দেখার বিষয়। নৌবিহার করে চলেছি যুগল কিশোর ব্রিজের দিকে। ব্রিজের দিকে যেতেই পথে 2টি মন্দির পড়বে, জগদ্ধাত্রী মন্দির আর মা মনসা ও লোকনাথ বাবার মন্দির। এই 2টি মন্দিরও আপনারা দর্শন করে নিতে পারবেন। এই হচ্ছে চূর্ণী নদীর উপরে যুগল কিশোর ব্রিজ। ব্রিজের দুপাশে যুগল কিশোরের চিত্র দিয়ে চিত্রাঙ্কিত করা। এই ব্রিজটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। এখানে যে চূর্ণী নদীর জল বয়ে যাচ্ছে, জল খুব কালো ও তেলতেলে ভাব। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম পাশেই বাংলাদেশের বিভিন্ন কলকারখানা থেকে বজ্র তেল ছাড়া হচ্ছে, যা চূর্ণী নদীতে ভেসে আসছে, যা খালি চোখে দেখাও যাচ্ছে এবং তেলের বাজে স্মেলও পাওয়া যাচ্ছে। চূর্ণীর জল এইভাবেই দূষিত হচ্ছে। একটু এগিয়ে গেলেই যুগল কিশোর ব্রিজের নিচের দিকে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এক ধারে পাশাপাশি 3টি মন্দির রয়েছে। প্রথমেই আছে লোকনাথ বাবার মন্দির। সবুজে ঘেরা মন্দিরটি, সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে লোকনাথ বাবার বিগ্রহ নিত্য পূজিত হন। মন্দিরের বাম পাশে একটি শিবলিঙ্গ আছে এবং পাশে আরেকটি লোকনাথ বাবার বিগ্রহ। আড়ংঘাটা বাবা লোকনাথ সেবাশ্রমের এই হলো বাৎসরিক পূজাসূচি। ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। মন্দিরে প্রবেশের পর আমাদের সাথে স্থানীয় কিছু ক্ষুদে দর্শনার্থীরা ভিড় করেছিল। কচিকাচারা ক্যামেরা দেখে খুব আনন্দিত। নিজেদের ক্যামেরাবন্দি করলে কেমন লাগে সেই আবদারই জুড়ে দিল। আর কচিকাচাদের আবদার আমরাও রাখলাম ক্যামেরাবন্দি করে। মন্দিরটি খুব সুন্দর পরিবেশের মধ্যে, শান্ত সবুজে ঘেরা, যা দেখে চোখ জুড়িয়ে গেল। এখানে প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন অপরূপ। অদ্ভুত শান্তি বিরাজ করছে এই মন্দিরে। এরপর চলে এলাম পাশেই শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরে। এই মন্দিরে বিগ্রহ নেই, ঠাকুর মা স্বামীজি পূজিত হন বাঁধানো ফটো ফ্রেমে। মাঝখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুরের বাম পাশে শ্রী শ্রী সারদা দেবী এবং ঠাকুরের ডান পাশে স্বামী বিবেকানন্দের ছবি পূজিত হয়। স্বামীজির পাশে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানজির ছবি আছে। এখানে ঠাকুর হলুদ বসনে, মা লাল পেড়ে শাড়িতে
এবং স্বামীজি গেরুয়া বসনে সজ্জিত। মন্দির প্রাঙ্গণের সামনেই হোমিওপ্যাথি ডাক্তারবাবুর চেম্বার বসেছিল। প্রতি রবিবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এখানে বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। আর আমরা যেহেতু রোববার দিন গিয়েছিলাম, এই পরিষেবা চাক্ষুষ করলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, একটি স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি আছে। এই জায়গাটাতে আসার পর অসম্ভব শান্তি লাগছে, কারণ আজকে শুরুটাই হয়েছে আধ্যাত্মিকতার দিক থেকে, মানে আধ্যাত্মিক দর্শনের দিক দিয়ে। এই হচ্ছে আরাংঘাটা ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির। এই মন্দিরে স্বামী প্রণবানন্দজি মহারাজ অধিষ্ঠান করছেন এবং পাশাপাশি এই মন্দির সংলগ্ন একটি স্মৃতি পাঠাগারও রয়েছে। ওয়েলকাম টু খিসমা ফরেস্ট। আমরা পরপর 3টে মন্দির দর্শন করার পর যুগল কিশোর ব্রিজ থেকে ধরে নিয়েছিলাম টোটো ভাড়া পড়েছে জনপ্রতি 10 টাকা। খুব স্বল্প মূল্যে আমরা যুগল কিশোর ব্রিজ থেকে খিসমা ফরেস্ট চলে এসেছি। 1.5 কিলোমিটার মতো রাস্তা। এবার খিসমা ফরেস্টে প্রবেশ করার পর এই পর্যন্ত চোখে দেখে যে ফরেস্ট কিনা সেটা এখনো অবধি সম্যক ধারণা আমরা করে উঠতে পারিনি। এবার আরও ভেতরে প্রবেশ করছি, কি বৃত্তান্ত, কি দেখতে পাচ্ছি সবটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আমরা খিসমা ফরেস্টের অনেকটাই ভেতর দিকে চলে এসেছি। এবার আমার এই বাঁ দিকটায় গেলে ক্ষেত রয়েছে, অনেক কিছু আমরা চাষ হচ্ছে সেটা দেখতে পাবো। আর এই সামনেটা ধরে গেলে নাকি এখানে পাখি দেখতে পাওয়া যায়। এমনিতেও কানে অনেক পাখির শব্দ, পাখির কলতান ভেসে আসছে। এখন পর্যন্ত খালি চোখে সেই অর্থে পাখি আমরা দেখে উঠতে পারিনি। এবার ওই ভেতরটায় আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর দেখব যে আদৌ পাখি দেখতে পাচ্ছি কিনা। বেসিক্যালি এই ফরেস্টটাতে বার্ড ওয়াচাররাই খুব ভিড় করে থাকে। তো বার্ড ওয়াচার যারা রয়েছেন তাদের জন্য এই স্থানটা খুবই আইডল। আদৌ সেটা আইডল কিনা আমরা দেখব, তারপরেই সেই জাজমেন্টটা আপনাদেরকে দিতে পারবো। ফরেস্টে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য প্রয়োজন নেই। আমরা অনেকটাই ভেতর দিকে চলে এসেছি পাখির দেখাতে, কিন্তু এখানে কোনো এখন পর্যন্ত আমরা পাখি দেখতে পারিনি। জানি না, হয়তো প্রচণ্ড রোদ গরম, কারণ আমরা আজকে বেরিয়েছি বেসিক্যালি এখন বর্ষাকাল, কলকাতায় সবসময় বৃষ্টি হচ্ছে। বাট জানি না আমাদের যেদিন ট্যুর প্ল্যান হয় সেই দিনই কেন এত গরম রোদ পড়ে। তো আজও তার অন্যথা হয়নি, যথেষ্ট গরম। তো এই গরমের মধ্যে একটা ফরেস্ট ভ্রমণ, একটা জঙ্গল ঘোরা, সেটা সত্যিই খুব কষ্টকর। এবার পাখির ডাক প্রচণ্ড শোনা যাচ্ছে, পাখির কানে আসছে পাখির ডাক, কিন্তু আমাদের ক্যামেরা বন্দি এখন পর্যন্ত পাখি হয়নি। তো দেখা যাক, আরও ভেতর দিকে যাওয়া যাক। এবার এই পাশটাও রয়েছে অনেকটা জায়গা, এই পাশটা দিয়েও রয়েছে অনেকটাই। তো আমরা আপাতত এই সোজা রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, প্রবেশ করছি, যে লেটস হোপ পাখি আমরা দেখতে পাচ্ছি কিনা। আমাদের এক প্রকার জঙ্গল সাফারি চলছে, কারণ এত বড় এই ফরেস্টটি, মানে কোথায় যে এর কুল কোথায় কিনারা তার আমরা কোনোভাবেই ঠিক করতে পারছি না। আর সবচেয়ে যেটা সমস্যা, এখানে কোনো গাইডের ব্যবস্থা নেই যে আমাদেরকে একটু গাইড করে দেবেন যে আমরা কোন দিকে গেলে কীভাবে সঠিকভাবে দেখতে পাবো সব কিছু। তো একটা ঢিবি পড়লো, তো ঢিবিটা পার করে আমরা চলে এলাম। তো এখানে এসে দেখছি এটা পুরোটাই হচ্ছে আম বাগান। খালি চোখে দুটো খুব সুন্দর হলুদ রঙের ধনেশ পাখি দেখতে পেয়েছিলাম, কিন্তু আমরা ক্যামেরা খুলতে খুলতেই সেই পাখি উড়ে পালিয়ে গেল। তো ছোটোখাটো কিছু পাখি আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি, সেটা খালি চোখে, কিন্তু সেই অর্থে আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি। আর এই জায়গাটা প্রচণ্ড নিরিবিলি, এখানটাতে আম গাছ রয়েছে, আম বাগান পুরো রয়েছে, আর পাশাপাশি রয়েছে শাল বাগান, মানে শাল গাছও দেখা যাচ্ছে, বড় বড় শাল পাতা রয়েছে, গাছে ধরে রয়েছে। আর ও পাশটাতে সামনের দিকে রয়েছে ক্ষেত, মানে ওখানে রজনীগন্ধার চাষ হয়ে রয়েছে, আরও অনেক রকম বিভিন্ন ফুলের চাষ হয়ে রয়েছে। তো আমরা সেদিকটাও যাব, সেদিকটাও ঘুরে দেখব। আর আপনারা যদি একান্তে নিরিবিলিতে কোনো জায়গায় ঘুরতে চান, তবে বলবো দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর, কারণ এখানে কোনো সেইভাবে জনসমাগম নেই। মানে আপনারা নিজেদের মতো করে নিজেদের ইচ্ছে একান্তে এইখানটাতে সময় কাটাতে পারবেন। আমরা আমবাগানের ভেতর দিয়ে অনেকটাই প্রবেশ করে এসেছি, আর এই জায়গাটাতে আসলে
প্রচুর পাখি দেখতে পাওয়া যায়, যেরকম টিয়া পাখি দেখতে পেলাম, তারপরে মাছরাঙা পাখি, ধনেশ পাখি, এই ধরনের অনেক পাখি আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন রং বেরঙের পাখি, যেই পাখিগুলোর তো সবটা আমরা ঠিকভাবে নামও জানি না। তো আমাদের কাছে লেন্স খুব ভালো নেই বলে সেই জন্য আমাদের লেন্সে সেই অর্থে পাখি ধরা দিল না। কিন্তু আপনাদের কাছে আপনারা যদি যারা বার্ড ওয়াচার হন, বিশেষ করে এখানটায় এলে আপনারা খুব ভালোভাবে বার্ড ওয়াচ করতে পারবেন। তাছাড়া আপনারা যদি এমনিতেও পাখির খোঁজে আসেন তবে অবশ্যই এই জায়গাটা রেকমেন্ডেশন রইল, খানিকটা হলেও আশাহত হবেন না, পাখি কিছুটা হলেও দেখতে পাবেন। গাছপালা দেখতে হলে মানে ফরেস্ট যেটা হয় ইন জেনারেল, যে গাছপালা পাখি সবটা মিলিয়েই এই খিসমা ফরেস্ট হচ্ছে একটা দিন কাটানোর মতো একদম আইডল প্লেস। আমবাগানের পাশ দিয়ে চলে আসলাম ক্ষেতের দিকে। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি নিচে প্রচুর লাল শাকের চাষ হচ্ছে এবং পাশেই রয়েছে, মানে ও পাশটা পুরো জুড়ে রয়েছে রজনীগন্ধার ক্ষেত। রজনীগন্ধার ক্ষেতের পাশাপাশি এখানে জবা ফুলেরও গাছ রয়েছে। এত ফুল গাছ, এত শাকসবজির গাছ এখানে রয়েছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। আপনারা আসলে এখানে তার দিয়ে বেঁধে রেখেছে, অযথা ক্ষেতের ভেতর প্রবেশ করে ফুল বা পাতা একদম ছিঁড়বেন না। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত এই খিসমা ফরেস্ট, যা আনন্দনগর বন নামেও পরিচিত, এই ফরেস্ট বার্ড ওয়াচারদের জন্য বিখ্যাত। এখানে উল্লেখযোগ্য বিশেষ প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। আমরা এক দুটি প্রজাতির পাখি দেখেছিলাম, কিন্তু ভালো লেন্স না থাকার দরুন ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। যেমন ওয়েস্টার্ন হুটেড পিটা, ইন্ডিয়ান পিটা, ব্লু টেইলড বি ইটার এবং বিভিন্ন প্রজাতির মিনিভেট প্রভৃতি পাখির আনাগোনা এই বনাঞ্চলে রয়েছে। খিসমা হচ্ছে অন্যতম প্রাকৃতিক বনাঞ্চল। এই ফরেস্ট প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত।